আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব জগতের যত সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যা নিয়ে। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সে কত টাইপের সংখ্যা পেতে পারি, এই প্রত্যেকটা টাইপের সংখ্যা নিয়ে মূলত হচ্ছে কি আজকের এই ক্লাসটা আমরা আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটা করলে বা এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো তাহলে সংখ্যা নিয়ে তোমাদের আর কখনো কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। অনেকে বলে যে ভাইয়া এই সংখ্যাটা কি মূলদ কিনা, বা ওই সংখ্যাটা কিভাবে অমূলদ হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এরকম বেশ কিছু টাইপের সংখ্যা নিয়ে মূলত আমরা আলোচনা করি। অনেক মাছই কেন জানো। সো এই যে সংখ্যা, এই সংখ্যার বিষয়গুলো নিয়ে হচ্ছে কি মূলত আজকে আমরা আলোচনা করব। সো আমরা যদি একটু স্টার্ট করি প্রথমত সংখ্যা দিয়ে, যে সংখ্যার ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি, যে কি কি টাইপের সংখ্যা আছে এবং সেগুলোর আন্ডারে কি কি টাইপের সংখ্যা আমরা দেখতে পারবো। সো আমরা যদি প্রথমত সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে আমাকে আনতে হবে হচ্ছে কি বাস্তব সংখ্যা। সো আমি যদি লিখি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে তো আমরা সবাই বুঝতে পারতেছি যে আমাদের এই বাস্তব জগতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা মিলে হচ্ছে গিয়ে আমাদের বাস্তব সংখ্যা হয়। আবার কিছু অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা থাকতে পারে। জটিল সংখ্যাটা হচ্ছে গিয়ে এই ভিডিওতে আমরা আনতেছি না। জটিল সংখ্যার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের আরেকটু হায়ার ক্লাসে বা ইন্টারমিডিয়েটে গেলে আলোচনা করা শুরু হয়। আচ্ছা, সো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার আন্ডারে মূলত আমাদের কি কি জিনিসপত্র আছে আমরা যদি একটু দেখা স্টার্ট করি। আমাদের একটা চার্টের মতো, বা আমরা মনে করো যে একটা ছকের মতো দেখব, সেই ছক থেকে হচ্ছে কি আমরা বলা শুরু করবো আসলে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আসি যে মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে এরকম একটা সংখ্যা যে সংখ্যাটাকে আমরা মূলত পি বাই কিউ আকারে লিখতে পারি। এটা অনেকে বুঝে না, আমি দেখছি অনেক স্টুডেন্টকে যে পি বাই কিউ আকারে বলা। হ্যাঁ, আমরা আসলে এটা দেখা যায় যে পি বাই কিউ আকারে আমরা মূলদ সংখ্যাকেও লিখতে পারি, আবার অমূলদ সংখ্যাকেও লিখতে পারি। এজন্য অনেকের কাছে একটা কনফিউশন থাকে, মাছি কেন আছে, কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি পি বাই কিউ আকারে লেখা মানে কি। পি বাই কিউ মনে করলাম আমাদের কাছে এরকম লেখা আছে যে পি বাই কিউ। তো পি বাই কিউ একটা ভগ্নাংশ প্রথমত, যেখানে এই পি বাই কিউ হচ্ছে মানে পি কিউ দুইটাই বিলং করবে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা জেড থেকে। স্বাভাবিক সংখ্যা জেড থেকে বিলং করবে। এবং এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে এন্ড কিউ ক্যান্ট বি ইকুয়াল টু জিরো। কারণ আমরা যদি বলি যে কিউ হচ্ছে গিয়ে যদি জিরো হয় তাহলে তো সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো অসংজ্ঞায়িত কোনো টার্ম আমরা ইউজ করতেছি না, এই জন্য আমরা বলতেছি যে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। সো এখানে পি এবং কিউ দুইটাই হচ্ছে বিলং করবে জেড থেকে। জেড মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস, যাকে আমরা বাংলায় বলছি হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল পজিটিভ নাম্বার হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। মনে করো যে 0 1 2 3 এরকম করতে করতে পজিটিভ পর্যন্ত যত আমাদের নাম্বার যেতে পারে সবগুলোই হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। সো এই পি বাই কিউ প্রথমত আমাদেরকে একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, তাহলে আমি তাকে মূলদ সংখ্যা হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, এখন মূলদ সংখ্যা আমি যদি এক্সাম্পল দিই, মনে করো পি এবং কিউ দুইটাই আমাদের স্বাভাবিক কি বলে স্বাভাবিক সংখ্যা থেকে আসতেছে, তাহলে অবশ্যই আমি এভাবে লিখতে পারি যে পি বাই কিউ আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে, কিংবা পি বাই কিউ আমাদের একটা ভগ্নাংশ হতে পারে। দ্যাট মিনস এই পি বাই কিউ একই সাথে আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে আসতে পারে, পূর্ণ সংখ্যা হিসেবে আসতে পারে, কিংবা এটা আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার হিসেবেও আসতে পারে। ঠিক আছে, এই পূর্ণ সংখ্যা হিসেবে আসতে পারে, আমাদের আবার ভগ্নাংশ হিসেবে আসতে পারে। কেমনে পূর্ণ সংখ্যা আসে? মনে করো তুমি পি এর ভ্যালু 4 ধরো, কিউ এর ভ্যালু 1 ধরো, তাহলে 4/1 ইজ ইকুয়াল টু 4। সো 4 কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা হিসেবে পূর্ণ সংখ্যা আসতেছে। আবার ভগ্নাংশ কিভাবে আসবে? তুমি পি এর ভ্যালু 2 ধরো, তুমি পি এর ভ্যালু 3 ধরো এবং কিউ এর ভ্যালু 2 ধরো, তাহলে আসবে 1.5। তো 1.5 কিন্তু আমাদের আবার ভগ্নাংশ আসতেছে, যেখানে 3 এবং 2 দুইটাই কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার বা আমাদের স্বাভাবিক সংখ্যা থেকে বিলং করতো। সো এই জন্য পি বাই কিউ আকারে লেখা মানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা প্রথমত ফলো করতে হবে
এবং পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ এরকম টাইপের আসতে পারে। আবার আমরা মাঝে মাঝে কিছু সংখ্যা দেখি এই টাইপের, যে মনে করো কিভাবে লিখবো, যে মনে করো লিখলাম যে 1.020202022 দ্যাট মিনস আমরা দশমিকের পরে একই সংখ্যার পুনরাবৃত্তি পাচ্ছি, দশমিকের পরে আমরা একই সংখ্যার পুনরাবৃত্তি পাচ্ছি। এই টাইপের সংখ্যাগুলো আমাদের আবার মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, যেগুলোকে আমরা পৌনঃকণিক দিয়ে এভাবে লিখতে পারি যে 1.02, এরকম দুইটা পৌনঃকণিক দিলে কিন্তু এটা মানে হচ্ছে 0 to 0 to 0 to বারবার এখানে রিপিট হবে। সো এই ধরনের রিপিটেড নাম্বারস আর কাইন্ড অফ মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস, ঠিক আছে। আচ্ছা, আবার মনে করো আমরা যদি এরকম লিখি, যদি আমরা এরকম একটা নাম্বার চিন্তা করি যে 1.23, মনে করো কোন একটা কিছুর ভ্যালু পাইলাম আমরা 1.23, যেখানে 23 পরে এটা তো একটা দশমিক নাম্বার, সো 23 পরে আর কোনো কিছু নাই, মানে 23 তেই শেষ, এটা এখানেই এন্ড। হ্যাঁ, মানে 23 পরে আর অনেক কিছু থাকে না। আমরা যখন কোন একটা ভগ্নাংশ বের করি দেখবা যে ভগ্নাংশটা কখনো কখনো এরকম দশমিকের পরে একটা নাম্বার কিংবা দুই নাম্বার পর শেষ হয়ে যাচ্ছে, আর অনেক ক্ষেত্রে দেখবা যে এটা চলমান থাকে। কিরকম চলমান থাকে, মনে করো পাই, পাইয়ের ভ্যালু কি, পাইয়ের ভ্যালু কিন্তু আমরা এতটুকু জানি যে 3.1416, বাট এটা আসলে 16 না, এটা হচ্ছে 15926535334 কি জানা আছে, এরকম করে কিন্তু এই জিনিসটা কিন্তু আজীবন চলমান থাকে, মানে অনেক বড়। সো এই ক্ষেত্রে এই যে পাইয়ের ভ্যালু আর এই ক্ষেত্রে আমাদের একটা সিম্পল দশমিক নাম্বার, দুইটা কিন্তু সেম না। একটা হচ্ছে মানে অসীম পর্যন্ত চলতে থাকে, ইনফিনিটিসিমালি চলতে থাকে, আরেকটা হচ্ছে শেষ হয়ে যায় একটা দুটো নাম্বার পরে। সো এটা কিন্তু দুটো ডিফারেন্ট কাইন্ড অফ দশমিক সংখ্যা আর কি। সো এই সকল ক্ষেত্রে যে সকল নাম্বারগুলা আমাদের দশমিকের পরে বা পয়েন্টের পরে শেষ হয়ে যাচ্ছে, মানে অসীম পর্যন্ত চলতেছে না, এগুলোকে আমরা হচ্ছে মূলদ সংখ্যা বলতে পারি। তার মানে দেখো, মূলদ সংখ্যা আমরা দশমিক পাচ্ছি, দশমিকের পরে পৌনঃপুনিক সম্বলিত যে নাম্বারগুলো সেই হিসেবেও পাচ্ছি, আবার অনেক ক্ষেত্রে আমরা এরকম দশমিকও পাচ্ছি যেটা দুইটা তিনটা নাম্বার পর শেষ হয়ে যাচ্ছে। সো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি, মূলদ সংখ্যা, ঠিক আছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতেছি কি সংখ্যা, মূলদ সংখ্যা। ওকে, ঠিক আছে। তার মানে আমরা বাস্তব সংখ্যা থেকে তাহলে দুইটা জিনিস পাচ্ছি, বাস্তব সংখ্যা থেকে আমরা এখানে দুইটা জিনিস পাচ্ছি। কি কি জিনিস পাচ্ছি আমরা যদি একটু আরেকটু চার্ট করা শুরু করি, বাস্তব সংখ্যা থেকে আমি এখানে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে মূলদ সংখ্যা পাবো, আরেকটা হচ্ছে আমরা অমূলদ সংখ্যা পাবো। এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম। সো এখানে আমরা যেটা, সেটাকে আমি বলতেছি হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা পাবো হচ্ছে আমি অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা তো আমরা বুঝলাম, এখন আমরা একটা অমূলদ সংখ্যা নিয়ে দেখবো যে অমূলদ সংখ্যা দিলে কি। মূলদ সংখ্যা হচ্ছে যেটা আমরা দেখলাম যে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো, এবং এটার আন্ডারে বেশ কিছু কন্ডিশনাল বিভিন্ন ভ্যালু দেখলাম। আচ্ছা, এবার আসে অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হচ্ছে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। পি বাই কিউ আকারে কি করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। আরেকটা সংখ্যা বলে রাখি, মূলদ সংখ্যাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, মূলদ সংখ্যাকে আমরা মানে যখন সেট আকারে লিখবো তখন কিউ দিয়ে প্রকাশ করবো, আর অমূলদ সংখ্যাকে কিউ নট দিয়ে প্রকাশ করবো। তো এখানে আমরা এই যে অমূলদ সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, বাট অবশ্যই এখানেও এই পি এবং কিউ দুইটাই হচ্ছে গিয়ে জেড থেকে বিলং করতে হবে, কিউ সমান 0 হওয়া যাবে না, এই কন্ডিশনগুলো যেমন থাকবে, বাট আমরা পি বাই কিউ আকারে আমরা যদি প্রকাশ করতে না পারি কোনো সংখ্যাকে, তখন আমি তাকে বলবো অমূলদ সংখ্যা। যেমন মনে করো আমি হচ্ছে যদি একটু ক্যালকুলেটরটা আনি, একটু ওয়েট। আচ্ছা, তো মনে করো আমরা যখন লিখি যে √2, √3, √6, মনে করো আমরা লিখলাম হচ্ছে কি √2, √2 এর ভ্যালু কি বলো তো? √2 এর ভ্যালু হচ্ছে 1.414213213 মনে করো এটা হচ্ছে আমাদের একটা নাম্বার, এটা কিসের নাম্বার, এটা হচ্ছে √2 এর ভ্যালু। এরকম করে আমরা যদি লিখি যে √3 আমরা ইজিক্যাল টু কি পাচ্ছি,
√3 হচ্ছে আমাদের 1.73, অনেক মাছি কেন জন্য 2050808, ঠিক আছে। এই দেখো আমরা √2 একটা ভ্যালু লিখলাম, √3 একটা ভ্যালু পাইলাম। তুমি একটু এই যে দশমিকের পরের নাম্বারগুলো খেয়াল করো, দশমিকের পরের নাম্বারগুলো খেয়াল করো। প্রথমত এরা কিন্তু পৌনঃপুনিক সম্বলিত কোনো নাম্বার না, মানে এখানে একই নাম্বারস রিপিটেড কিন্তু না। প্রথমত √2 এর ক্ষেত্রে যেমন না, √3 এর ক্ষেত্রে তেমন না। তেমনি আমরা যদি আগের মতো এরকম পাই লিখি, পাই 3.1415926 এবার হচ্ছে যদি একটু পাইটা আনি, পাইয়ের ভ্যালুটা আমি ভুলে গেছি, মুখস্থ ছিল মোটামুটি অনেকটাই। 3.1592653 মানে সামথিং এরকম কিছু একটা ছিল, হ্যাঁ অনেকটা বড় আর কি। তো এখানে কিন্তু দেখো তোমার কোনো নাম্বারে রিপিটেড না। তো এই ধরনের যে নাম্বারগুলো রিপিট হয় না কখনো, এগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, এবং এই ধরনের নাম্বারগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না, ঠিক আছে। তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো হচ্ছে কি অমূলদ সংখ্যা আমরা বলতে পারি, ঠিক আছে। এই ধরনের নাম্বারগুলোকে আমরা অমূলদ সংখ্যা আকারে বলতে পারি। দ্যাট মিন্স অমূলদ সংখ্যার সেট হিসেবে যদি আমি বলি, যে সকল সংখ্যা মূলদ সংখ্যা না, ওই সকল সংখ্যাগুলোই আমাদের আলটিমেটলি অমূলদ সংখ্যা, ঠিক আছে। যেসব নাম্বারস মূলদ না, ওই সকল নাম্বারসে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মূলদ সংখ্যাকে আমরা কিছু পার্টে ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে। আমরা যদি একটু ভাগ করি, আমরা মূলদ সংখ্যাকে দুইটা প্রকারে পাবো। মূলদ সংখ্যাকে আমরা দুইটা প্রকারে পাবো। একটা প্রকার হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। একটা হচ্ছে ভগ্নাংশ, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো ভগ্নাংশটা কি? ভগ্নাংশ তো তোমরা সবাই জানো, ভগ্নাংশ হচ্ছে p/q আকার এর কোন ফর্ম, হ্যাঁ, যেটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি না। যেমন মনে করো আমি যদি বলি যে কি লিখবো, যে 3/2, 3/2 এটাকে যদি এখন আমি লিখি 1/5 আকারে, এটা কিন্তু আমাদের একটা দশমিক নম্বর, সো এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে আমাদের একটা কি ভগ্নাংশ, ঠিক আছে। সো এরকম হচ্ছে কি ভগ্নাংশ না, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, তারপরে পূর্ণ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 0 এবং পজিটিভ নেগেটিভ দুই সাইডেরই সংখ্যা রেখার যে নাম্বারগুলো দশমিক না, সেগুলোকে আমরা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে এই কথাগুলো বলতে পারি যে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, অপূর্ণ বর্গ সংখ্যার যে বর্গমূল, ঠিক আছে। যেমন আমি যদি এটাকে নামকরণ করি এভাবে, দেখো অমূলদ সংখ্যাকে আমি এখন যদি নামকরণ করি এভাবে, ওকে। সো প্রথমত আমরা অমূলদ সংখ্যাকে এভাবে লেখা শুরু করতে পারি যে অসীম দশমিক ভগ্নাংশ, এটা আমাদের একটা প্রকার হতে পারে অসীম দশমিক ভগ্নাংশ, যেমন পাই, যেমন √3, যেমন √2, যেমন এগুলো হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ বা র্যান্ডম কোনো ভগ্নাংশ বা দশমিক নাম্বার যেটার কোনো শেষ নাই, ঠিক আছে। এটাও যেমন হতে পারে, তেমনি অপূর্ণ বর্গ সংখ্যার অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, যেমন √2 দেখলাম, √3 দেখলাম, √6 দেখলাম, √7 দেখলাম, দেখি না যদি √7 হতে পারে, এগুলোকে আমরা বলবো যে অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, ঠিক আছে। ওগুলো আমাদের অমূলদ সংখ্যা। তারপরে ট্রান্সেন্ডেন্টাল নাম্বারস, এটা কি নাম্বার ভাইয়া? ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা।
ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা হচ্ছে ওই যে পাই, তারপরে ই, তারপরে মনে করো আরো কিছু নাম্বার আছে না, যেমন হচ্ছে আলোর বেগ, ঠিক আছে, যেগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা এক কথায়, এগুলোকে হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা বলা হয়। পাই আর ই দুইটা মনে রাখতে পারো। সেগুলো হচ্ছে সবই আমাদের কি সংখ্যা, এগুলো সবই হচ্ছে আমাদের অমূলক সংখ্যা। ওকে, সবই হচ্ছে আমাদের অমূলক সংখ্যা। বুঝছি, এগুলো হচ্ছে সবই আমাদের অমূলক সংখ্যা। এবার আসো ভগ্নাংশ কি কি টাইপের হতে পারে। ভগ্নাংশ কি কি টাইপের হতে পারে? ভগ্নাংশ আমাদের হতে পারে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আমি যদি এক্সাম্পল দিয়ে দিই সাথে সাথে, প্রকৃত ভগ্নাংশকে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর বড় লব ছোট। হর বড় ধরো 5, লব ছোট মনে করো 2, এটা হচ্ছে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে এটারে যদি উল্টা দাও, মানে লব হবে বড়, হর হবে ছোট, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে গিয়ে, মিশ্র ভগ্নাংশ হচ্ছে ওই যে সমস্ত, মনে আছে কিনা আমরা যখন ছোটকালে পড়তাম যে 1 সমস্তক 2 ভাগের 1, এভাবে যদি লিখি যে 1 সমস্তক 2 ভাগের 1, এই বিষয়টা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, যেখানে একটা, এই জিনিসটাকে আবার এভাবেও লেখা যেত 1 প্লাস হাফ, এভাবেও লেখা যেত, মানে সেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা ভগ্নাংশ থাকবে। হ্যাঁ, তারা প্লাস মাইনাস যে কোনো একটা ভাবে থাকতে পারে। সো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলছিলাম। তো এই সকল ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ কি, এই সকল ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হচ্ছে গিয়ে 3 প্রকার, মিশ্র, সরি প্রকৃত, অপ্রকৃত, আর কি প্রকৃত, অপ্রকৃত, আর হচ্ছে গিয়ে মিশ্র। এই যে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ওকে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি? পজিটিভ পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। ঠিক আছে, পজিটিভ পূর্ণ সংখ্যা হতে পারে, কিংবা নেগেটিভ পূর্ণ সংখ্যা হতে পারে, আবার জিরো হতে পারে। ঠিক আছে, আবার জিরো হতে পারে। আচ্ছা, তারপরে আমরা পূর্ণ সংখ্যা থেকে কি কি সংখ্যা পাইতে পারি? পূর্ণ সংখ্যা থেকে আমরা আরো 2 ধরনের সংখ্যা পাইতে পারি। একটা হচ্ছে তোমার মনে করো যে, আমি যদি দেখি, একটা হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যাকে লিখতে পারি হচ্ছে আমরা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটো আমাদের হতে পারে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি ভাইয়া? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, 2 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 7 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, মানে বিষয়টা এমন না যে বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হয়, এরকম না বিষয়টা। যেমন 9ও কিন্তু আমাদের একটা বিজোড় সংখ্যা, বাট ওটা কিন্তু কখনো মৌলিক সংখ্যা না, কারণ 9কে তুমি 1 এবং 9 বাদও 3 দ্বারাও কিন্তু ভাগ করতে পারো। এই জন্য আমাদের 9 কিন্তু মৌলিক সংখ্যা না, 9 একটা যৌগিক সংখ্যা। তার মানে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাদেরকে হচ্ছে কি আমরা বলতে পারি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বিভিন্ন ধরনের সংখ্যা দ্বারা ভাগ করা যাইতে পারে। যেমন মনে করো 4, 6, 9, 12, 15, এই সকল নাম্বারস গুলো হচ্ছে আমাদের কি যৌগিক সংখ্যা। ঠিক আছে, তা মৌলিক সংখ্যার মধ্যে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সাথে আমাদের আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বারস। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা কি? মনে করো 2 আর 3, মনে করো 2 আর 3। ঠিক আছে, সো 2 কে তুমি কিভাবে লিখতে পারো? মনে করো যদি লিখি 2 কে লিখতে পারি হচ্ছে আমরা 1 গুণ 2, আবার 3 কে আমরা লিখতে পারি 1 গুণ 3। সো এই যে 2 আর 3, এদেরকে আমি 1, 2 এবং 1, 3 এই দুইটা এভাবে ভাগ করলাম। সেখানে যে উৎপাদক বলে এগুলোকে, তাই না, যে 1, 2, 1, 3 এগুলোকে উৎপাদক বলে। সো এখানে কমন উৎপাদক কি?
কমন উৎপাদক কিন্তু 1। তার মানে দুইটা সংখ্যার মধ্যে যদি কমন উৎপাদক 1 থাকে, জাস্ট 1, নাম্বার 1 আর কি, যে 1 যেটা 1 ছাড়া যদি আর অন্য কোনো কমন উৎপাদক না থাকে, তখন ওই যে সংখ্যা দুইটা 2 এবং 3 এদেরকে পরস্পরের কি বলে? এদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। এদেরকে পরস্পরের সহমৌলিক বা কো-প্রাইম নাম্বারস বলা হয়। বুঝছো? এদেরকে পরস্পরের কো-প্রাইম নাম্বারস বা সহমৌলিক সংখ্যা বলা যেতে পারে। সো এই বিষয়টাকে আমরা হচ্ছে গিয়ে সহমৌলিক সংখ্যা বলি, ঠিক আছে? কি বলি এটাকে আমরা? সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? সো এই হচ্ছে কি মোটামুটি সংখ্যা রিলেটেড কথাবার্তা। সংখ্যার মধ্যে আসলে অনেক টাইপের সংখ্যা থাকে এবং এই সংখ্যাগুলোর এক একটা সংখ্যা এক একটা কেসের আন্ডারে এক এক ধরনের নামকরণ করতে হয়। সো স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভুল হয় বা সবচেয়ে বেশি তাদের কনফিউশন থাকে মূলত আমাদের এই যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুইটার মধ্যে তাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে যে অমূলদ সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি, পি/কিউ আকারে প্রকাশ করা যায় কি যায় না, এই জিনিসগুলো নিয়ে তারা খুবই কনফিউশন ফিল করে আর কি, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা রিলেটেড আর কোনো প্রবলেম না থাকারই কথা। সো আমার কাছে মনে হয় যে দ্যাটস এনাফ ফর টুডেজ লেসন। আমি যেহেতু বলেছিলাম যে বাস্তব সংখ্যার প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদেরকে একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেখাবো। সো এই তো ভিডিও শেষ, এতটুকুই ছিল তোমাদের জন্য। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।